আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে থাকো নিরাপদে থাকো, ভালো থাকো, এই শুভ কামনা। এই আপদকালীন করোনার সময়ে আমাদের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মাসুমা আক্তার, প্রভাষক সমাজকর্ম, মোহনগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতা আমি শুরু করতে যাচ্ছি অনলাইন ক্লাস 3। আজকে তোমাদের পড়াবো সমাজকর্ম দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। এটা আমি আগের ক্লাসে তোমাদের আলোচনা করছি, তারপর আবার আমি তোমাদের বোঝার জন্য রিভিশন পুনরায় রিপিট করতেছি। আজকে পড়াবো তোমাদের মৌলমানবিক চাহিদা। মৌলমানবিক চাহিদা কি এবং মৌলমানবিক চাহিদা পূরণ না হলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং মৌলমানবিক চাহিদার অন্তরাসমূহ আলোচনা করো। প্রথমে লিখব যে মৌলমানবিক চাহিদা কাকে বলে বা চাহিদা কি। মানুষ বেঁচে থাকার জন্য চাহিদার কোনো শেষ নাই। মানুষ যতদিন বেঁচে থাকবে তার চাহিদাও তত থাকবে। চাহিদা মূলত হচ্ছে দুই প্রকার, আর মানুষ সামাজিক জীব। জীবন রক্ষার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট চাহিদা। আবার সামাজিকভাবে বসবাস করতে গেলেও আমাদের চাহিদাগুলো পূরণ করতে হবে। মৌলমানবিক চাহিদার ইংরেজি শব্দ হচ্ছে যে বেসিক হিউম্যান নিডস। চাহিদা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক চাহিদা এবং আরেকটি হচ্ছে মানবিক চাহিদা। এখন মৌলিক চাহিদাগুলো কি কি? মৌলিক চাহিদা হচ্ছে বেসিক নিডস, যেগুলো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা যেমন ঘুম এইগুলো হচ্ছে মৌলিক চাহিদা। আর মানবিক চাহিদা হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা। চাহিদাকে দুই ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে মৌলিক চাহিদা আর একটি হচ্ছে মানবিক চাহিদা। মানুষ যতক্ষণ থাকবে, তার বেঁচে থাকবে ততদিন তার চাহিদাও থাকবে। মানুষ সামাজিক জীব। জীবন রক্ষার জন্য মানুষের রয়েছে কিছু নির্দিষ্ট পরিমাণ চাহিদা। আবার সামাজিকভাবে বসবাস করা, এই চাহিদা সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে আমাদের এই চাহিদাগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান। মৌলমানবিক চাহিদাগুলো কিন্তু আমরা অনেক আগেই পড়ছি। মৌলমানবিক চাহিদা হচ্ছে মোট 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। একটা মানুষ তার ঘুম থেকে উঠে প্রথম যেটা প্রয়োজন করে সেটা তার খাদ্য। খাদ্য ছাড়া একটা মানুষ কখনো সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। সে যদি 1 দিন, 2 দিন, 3 দিন যদি সে না খেয়ে থাকে, তখন সে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হলে আমাদের চিকিৎসা করতে হবে, আমাদের অর্থের দরকার হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাই এই জন্যই এই খাদ্যকে একদম 1 নম্বরে রেখেছে যে মৌলমানবিক চাহিদা আমাদের প্রধান চাহিদা। খাদ্য, তারপরে হচ্ছে বস্ত্র। মানুষের স্বাভাবিক সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে বা স্বাভাবিক জীবনযাপন করতে গেলে আমাদের বস্ত্রের প্রয়োজন। বস্ত্র ছাড়া একটা মানুষ কখনো সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। অস্বাভাবিক আচরণ, যে পাগল যারা রাস্তায় থাকে, যাদের কোনো সামাজিকতা নেই বা সমাজের সাথে তাদের কোনো রিলেশন নাই, তারা বস্ত্রহীনভাবে চলাফেরা করতে পারে। আর যে একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষ, সে অবশ্যই খাদ্য খাইতে হবে, নিয়মিত কাপড় তার নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে হবে। খাদ্য, বস্ত্র। পরে হচ্ছে একজন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে গেলে তার অবশ্যই বস্ত্রের প্রয়োজন। খাদ্য, বস্ত্র। পরে হচ্ছে বাসস্থান। মনে করি যে আমরা স্কুল, কলেজ বা মাদ্রাসা যে কোনো ধরনের আমরা কোথায় থাকি, আমরা রাত্রে যে ঘুমাতে যাই, অবশ্যই আমরা এটা বাসস্থানের প্রয়োজন। এই 6টাকে সরকার এই জন্য মৌলমানবিক চাহিদা বলেছে যে যেটা ছাড়া আমাদের জীবন একদম চলে না।
খাদ্য, বস্ত্র, বাসস্থান। বাসস্থান ছাড়া কি আমরা কখনো রাত্রে ঘুমাতে পারবো, বা জীবজন্তুর আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারবো না। এই জন্য বাসস্থানের প্রয়োজন। মনে করে আমরা স্কুলে একটা ক্লাস নিব, আমরা তো খোলা মাঠে ক্লাস নিতে পারবো না। এই জন্য আমাদেরকে সুন্দর, সুস্থ, স্বাভাবিক একটা বাসস্থান, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাসস্থান আমাদের প্রয়োজন। খাদ্য, বস্ত্র, বাসস্থান। এখন মনে করো ঝড় বৃষ্টি, তুফান, পরে ঘূর্ণিঝড়, এগুলো হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, জীবন বাঁচানোর জন্য আমাদের বাসস্থানের প্রয়োজন। কারণ যখন রাত হবে, তখন যদি আমরা খোলা আকাশের নিচে ঘুমাই, তখন আমাদের কি পশু পাখি জীবজন্তু আক্রমণ করবে। তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের একটি সুস্থ সুন্দর একটি বাসস্থানের প্রয়োজন। এই ছয়টাকে এই জন্য মৌলমানবিক চাহিদা বলা হয়েছে, যে ছয়টাই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন একটা মানুষ খাদ্য না খেলে সে কী হবে, 7 দিন যদি সে না খায়, তখন সে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হলে তার টাকার দরকার, ডাক্তারের কাছে যাইতে হবে, তার অনেক ঝামেলা করতে হবে। এই জন্য মানে একটার সাথে আরেকটা সম্পর্ক। খাদ্য ছাড়া মানুষ থাকতে পারবে না, বস্ত্র ছাড়াও একটা মানুষ থাকবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এডুকেশন। শিক্ষা মানুষের, আমরা কিন্তু ছোটোবেলা পড়ছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা একটা মানুষ ছাড়া সে ভালো মন্দ বিচার করতে পারবে না। শিক্ষাই জাতির ভবিষ্যৎ। একজন শিক্ষিত মানুষ, সে তার দায়িত্ব, কর্তব্য, তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখে। আর যে শিক্ষিত না, মানে যে পড়াশোনা পারে না, সে অন্ধকার জগতে বাস করে। তার দ্বারা বিভিন্ন সামাজিক কুসংস্কার, সামাজিক সমস্যা, এগুলো তার দ্বারা প্রভাবিত বেশি হবে। কারণ তার বিচার করার মতন জ্ঞান থাকে না, তার ভালো মন্দ বোঝার মতন জ্ঞান থাকে না। এই জন্যই আমাদের শিক্ষা একদম মৌলমানবিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ উপাদান। খাদ্য, বস্ত্র, শিক্ষার মাধ্যমে একটি মানুষ, একটি পরিবার বলো, একটি জাতি বলো, একটি রাষ্ট্র বলো, শিক্ষার মাধ্যমে একটি মানুষ তার উন্নত শিখরে বুঝতে পারে। শিক্ষার আলো ছাড়া মানুষ অন্ধকার জগতে বসবাস করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিত্র বিনোদন। সবার শেষে আসছে চিত্র বিনোদন আমাদের মৌলমানবিক চাহিদার একটি অংশ, কিন্তু এটা আমরা পজিটিভলি নিতে হবে। এখন সারাদিন যদি আমরা গান শুনি বা পড়াশোনা বাদ দিয়ে শুধু গানের, নাটক, কবিতা, আড্ডা, এটা চিত্র বিনোদন হবে না। এটা হবে তোমার মানে খারাপ দিক। কিন্তু এখানে তোমার দেখবে যে অনলাইন ফেসবুক, এখানেও কিন্তু আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম আসছে। এগুলো আমাদের নেগেটিভলি নিতে হবে। মনে করো মোবাইল বা ফেসবুক, ইমেল, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং, এগুলো মনে করো যে আমরা পড়াশোনার ব্যাপারে এগুলো আমরা করতে পারি, কিন্তু এটা আমরা নেগেটিভ, ভালো দিকটা আমরা ব্যবহার করবো, খারাপটা আমরা বর্জন করবো। এখন আসি মৌলমানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা। এখন আসি মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে যে অপুষ্টি, পরে হচ্ছে স্বাস্থ্যহীনতা, অপুষ্টি কাকে বলে? এখন অপুষ্টি হচ্ছে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা হলো অপুষ্টি। এটি মূলত মৌলমানবিক চাহিদার অপূরণজনিত কারণে একটি মারাত্মক সমস্যা। মানে অপুষ্টি আমাদের আমিষ জাতীয় খাবার, এখানে লেখা আছে করছি যে আমিষ, শর্করা, ভিটামিন, এখানে এগুলো 6টা থেকে যে কোনো একটি খাবারের যদি ঘাটতি থাকে, তখনই আমরা পুষ্টিহীনতা ভুগি। বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যার মূল কারণ হচ্ছে অপুষ্টি। এটি মূলত মৌলিক মানবিক চাহিদার মৌলমানবিক চাহিদা যখন পূরণ না হয়, তখনই এই অপুষ্টির শিকার হয়। অপুষ্টির কারণে শিশুদের মতো অপুষ্টির কারণে শিশুরা কিন্তু প্রতিবন্ধী, কম বুদ্ধি, খাটো হয় ইত্যাদি হয়। অপুষ্টির কারণে একটি শিশু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সে স্বাভাবিক শিশুর মতো জীবনযাপন করতে পারে না। সে যখন প্রতিবন্ধী হবে, তখন সে একটি স্বাভাবিক শিশুর মতো সে চলাফেরা করা হবে না। অপুষ্টি কিসের জন্য? এটা মৌলমানবিক চাহিদার ঘাটতির ফলে।
অপুষ্টি শিশু হয় অন্যান্য অন্যান্য মানুষের থেকে রোগাগ্রস্ত, মানে অপুষ্টি যারা তারা বিভিন্ন ধরনের রোগাগ্রস্ত, অসুস্থ এবং দ্রুত বার্ধক্য এবং অকাল মৃত্যুর সম্মুখীন হয়। যারা অপুষ্টি থাকে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে না, ঠিক আছে, তারা মানে বাধার সম্মুখীন হয়। যেমন তারা স্কুলে যাওয়ার সময় সে স্কুলে যেতে পারে না, কারণ সে অসুস্থ থাকে, কারণ সে মৌলমানবিক চাহিদাগুলো সে পূরণ করতে পারে না। প্রয়োজনীয় আয়, শিক্ষা, খাদ্য, চিকিৎসা, আশ্রয় ইত্যাদি অভাবে অপুষ্টির সমস্যার উদ্ভব হয়। অপুষ্টি তখন হয় যখন সে এই চাহিদাগুলো সে যতটুকু চাহিদা পাওয়ার কথা সে ঠিক ততটুকু চাহিদা সে পায় না। এটা হচ্ছে অপুষ্টি। অপুষ্টি মৌলমানিক চাহিদার একটি অন্যতম কারণ। পরে হচ্ছে স্বাস্থ্যহীনতা। স্বাস্থ্যহীনতা কাকে বলে? স্বাস্থ্যহীনতা মৌলমানবিক চাহিদা পূরণ না হলে আমাদের স্বাস্থ্যহীনতা দেখা দেয়। সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য থাকার জন্য দরকার হয় বিভিন্ন ধরনের পুষ্টি খাদ্য, মানে চিকিৎসা, শিক্ষা, এটা দরকার হয়। কিন্তু বাংলাদেশে এসব মৌলমানবিক চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না, যার কারণে স্বাস্থ্যহীনতা ভুগে। একটি মানুষের যখন স্বাস্থ্যহীনতা ভুগে তখন তার দ্বারা স্বাভাবিক চলাফেরা বা স্বাভাবিক কাজকর্ম কখনো আশা করা যায় না, কারণ তার মেজাজ, তার মন মানসিকতা সবসময় খারাপ থাকে। এই দুই হচ্ছে মৌলমানবিক চাহিদার সমস্যা। প্রথম ছিল যে অপুষ্টি, পরে হচ্ছে যে স্বাস্থ্যহীনতা। এগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এটা একদম সহজ চ্যাপ্টার, যে বেসিক হিউম্যান নিডস। মৌলমানবিক চাহিদা কি? প্রথম হচ্ছে চাহিদা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক চাহিদা, আরেকটা হচ্ছে মানবিক চাহিদা। আর মানুষ সমাজবদ্ধ জীব, সামাজিকভাবে বসবাস করতে হলে তার এই চাহিদাগুলো অবশ্যই পূরণ করতে হবে। মৌলমানবিক চাহিদা হচ্ছে 6 প্রকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এটা পরেরটা হচ্ছে মনোমানবিক চাহিদা মনোমানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা। মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। প্রথম হচ্ছে যে অপুষ্টি, পরে হচ্ছে স্বাস্থ্যহীনতা। অপুষ্টিতে এটা আমি আলোচনা করছি। একটি শিশু যখন অপুষ্টিতে ভোগে তখন সে ওই যে অন্ধ হয়, প্রতিবন্ধী হয়, মানে রাত কানা হয়, কম বুদ্ধি সম্পন্ন হয়, স্বাভাবিক শিশুর মধ্যে সে চলাফেরা করতে পারে না। এটা হচ্ছে অপুষ্টি। অপুষ্টি মৌলমানবিক চাহিদা ঘাটতি থেকে অপুষ্টির সৃষ্টি হয়। পরে হচ্ছে স্বাস্থ্যহীনতা। সুস্বাস্থ্য এবং সুস্থ থাকার জন্য দরকার হয়, আমাদের যদি সুস্থ থাকতে হবে, মানুষ একটা কথা বলে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ থাকতে হলে আমাদের পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে। বিভিন্ন ধরনের শাকসবজি, ভিটামিনযুক্ত খাবার অবশ্যই আমাদের শরীরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য এবং সুস্থ থাকার জন্য দরকার হয় খাদ্য, পুষ্টি, চিকিৎসা, স্বাস্থ্য ইত্যাদি। কিন্তু বাংলাদেশে এসব মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ না হওয়ার ফলে যেসব সমস্যার উদ্ভব হয় স্বাস্থ্যহীনতা তার মধ্যে উল্লেখযোগ্য। মানে এগুলা যখন মানুষের পুষ্টি, খাদ্য, চিকিৎসা ওইগুলা না পায় তখন সে তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব হয়। দরকারি চিকিৎসার সুবিধা না থাকার এবং চরম দারিদ্র্যের মধ্যে তারা জীবনযাপন করতে হয়। তারা বিভিন্ন দারিদ্র্যের মধ্যে যখন পড়ে তখন মানে তাদের চাহিদাগুলো পূরণ হয় না, তারা ঠিকমতো খাইতে পারে না, তারা মানে শোয়ার জায়গা পায় না, তখন তারা মানে স্বাস্থ্যহীনতা ভোগে। বিভিন্ন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তারা জীবনযাপন করে। স্বাস্থ্যহীনতা। তারপরে হচ্ছে যে নিরক্ষরতা এবং অজ্ঞতা। নিরক্ষরতা হচ্ছে ইলিটারেসি। নিরক্ষরতা হচ্ছে বাংলাদেশে একটি মানে অভিশাপ। নিরক্ষরতা কাকে বলে? যে যার কোনো অক্ষর জ্ঞান নেই, সে হচ্ছে নিরক্ষরতা। মানে অক্ষর জ্ঞান সম্পর্কে তার কোনো ধারণা নেই, সেটা হচ্ছে নিরক্ষরতা এবং অজ্ঞতা। মানুষের জীবনে সবচেয়ে দরকারি হচ্ছে মানে মানুষের জীবনে সবচেয়ে দরকারি উপাদান হলো শিক্ষা এবং জ্ঞান।
মানে মানুষ তার স্বাভাবিকভাবে চলা সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশে বাঁচতে গেলে তাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। একটা শিক্ষিত মানুষই একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্রকে মানে আলোর মুখ দেখাবে। এই জন্য শিক্ষা ছাড়া আমাদের সমাজ কখনোই উন্নতির দিকে হবে না। এই জন্য শিক্ষাকে মৌলমানবিক চাহিদা বলা হয়েছে। ঠিক আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত ব্যক্তি পারে যে বিশিষ্ট বলেছেন যে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। একটা শিক্ষিত মানুষই পারে একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে তার এটি পরিচালনা করতে। অজ্ঞতা। মানুষের জীবনে সবচেয়ে দরকারি হচ্ছে জ্ঞান এবং বুদ্ধি। নিরক্ষর ও অজ্ঞ মানুষ নানা কুসংস্কারে, যারা নিরক্ষর মানে জ্ঞান সম্পর্কে যাদের কোনো ধারণা থাকে না, তারা বিভিন্ন ধরনের কুসংস্কারে নিমজ্জিত থাকে। মানে কুসংস্কারে নিমজ্জিত থাকে। তারা অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে চায় না, বলে যে আমাদের কবিরাজ ঝাড় ফুঁক দিয়ে তারা ভালো হতে চায়। কিন্তু এটা হচ্ছে কুসংস্কার বা তাদের ভালো মন্দ জানে না। আর যদি তারা শিক্ষিত থাকতো, জ্ঞান বুদ্ধি থাকতো, তাদের কি সমস্যা তারা অন্যজনের সাথে শেয়ার করতো, তারা ডাক্তারের শরণাপন্ন হতো, তখন সে তাড়াতাড়ি দ্রুত সুস্থ হতে পারত। অথচ শিক্ষা চাহিদা পূরণ না হওয়া বাংলাদেশের অধিকাংশ মানুষের অন্ধকারে নিমজ্জিত থাকে। যখন সে শিক্ষা গ্রহণ করতে পারে না, তখন সে অবশ্যই কুসংস্কারে নিমজ্জিত থাকে। এই জন্য বলতে হয় এদেশে বহু ক্ষেত্রে কিছুটা উন্নত হলেও শিক্ষা ক্ষেত্রে উন্নত ও বিস্তৃত তেমনভাবে হচ্ছে না। মানে এখনো মানে মানুষ অনেকেই আছে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত। অনেকে এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত। প্রথম পয়েন্ট ছিল মানে অপুষ্টি। দ্বিতীয় ছিল যে স্বাস্থ্যহীনতা। এটা হচ্ছে মৌলমানবিক চাহিদা, অপরঞ্জনিত সমস্যা। প্রথমে ছিল অপুষ্টি, দ্বিতীয় ছিল স্বাস্থ্যহীনতা, তৃতীয় ছিল নিরক্ষরতা, অজ্ঞতা। নিরক্ষরতা অজ্ঞতা একটি মানুষ সামাজিকভাবে সে মানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সামাজিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। কারণ সে নিজে ভালো মন্দ বুঝতে জানে না, বিচার করতে পারে না, তাই সমাজে এটি উন্নতি হওয়ার জন্য একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তৃতীয় হচ্ছে গৃহ ও বস্তি সমস্যা। এই যে দেখবা যে শহর লেভেলে স্লাম বস্তিতে থাকে, কিন্তু তারা দেখবা যে বস্তিতে গেলে দেখবা যে একজন মানুষের এখানে একটা পরিবারে থাকে সদস্যের সংখ্যা কম হলে থাকে 8জন 7জন নিয়ে একটি পরিবার, কিন্তু তারা এক বেলা খেতে পেলে আরেক বেলা কিন্তু খাইতে পারে না। তারপরও তাদের রুমে দেখবে যে ঝুপড়ি কুড়িয়া ঘরের মধ্যে তারা বসবাস করে। এমনিতে চাদর বা বিছানার চাদর কাপড় দিয়ে তারা এমনি ঝুপড়ির মধ্যে বসবাস করে। দেখবে তাদের পরিবারের সদস্যের সংখ্যা থাকবে 8 থেকে 9 জন। অথচ কেন তাদের মৌলমানবিক চাহিদা সে পূরণ করতে পারছে না। আর সে যদি পূরণ করতে পারে, যে বিভিন্ন ধরনের এখানে মানে সামাজিক কুকাজ বা কুসংস্কার এখানে কাজকর্ম করে। তারা রুমের মধ্যে দেখবে যে সারাক্ষণ টিভি ছাড়া থাকবে, টিভিতে বিভিন্ন ধরনের বিদেশি এই যে খারাপ নোংরা ছবি তারা সারাদিন এটা দেখবে। কারণ এটা দেখে তাদের নিজের জীবনের সাথে ওইটা টিভি সিরিয়ালকে নিজের জীবনের সাথে তুলনা করে। ঠিক আছে, বস্তি ও গৃহ সমস্যা, এখান থেকে কিন্তু অনেক সমস্যার উদ্ভব সৃষ্টি হয়। এই একটু ঘরের মধ্যে একসাথে মা থাকবে, ভাই থাকবে, ছেলে মেয়েরা থাকবে, আর সারাক্ষণ টিভি দেখবে, তারা এখানে নেশা করবে, বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার আছে, মানে নাচ গান বাজনা এগুলা তারা করবে। কিন্তু তাদের যে একটা ভালো কাজ করবে, যে পড়াশোনা করবে, তারা পড়াশোনা করতে হবে, একটা চাকরি নিতে হবে, তাদের এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। গৃহ বস্তি সমস্যা। গৃহ হচ্ছে মানুষের আশ্রয়স্থল। যে মানুষ সারাদিন পরিশ্রম করার পরে তারা সারাদিন ক্লান্তিতে একটু ঘুমাবে, মানে একটা বাসস্থানের দরকার। সেটা অবশ্যই সুস্থ হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মানুষের গৃহ হচ্ছে মানুষের আশ্রয়স্থল। বাংলাদেশের ব্যাপক সংখ্যক মানুষ এখন গৃহহীন। এখনো বাংলাদেশে অনেক মানুষ আসে বাসস্থানের মানে সংকটে তারা ভুগছে। ভূমি স্বল্পতা এবং অন্য ভূমির কারণেও তারা জায়গা পাচ্ছে না, তাদের মৌলমানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। তারপরে যতটুকু জায়গা জমি ছিল
তারা এটা বিক্রি করে দিয়েছে। এই জন্য পরে তারা কোথায় থাকে, তারা বিভিন্ন স্টেশনে থাকে, বাস স্টপে থাকে, রাস্তার পাশে থাকে, ফুটপাতে তারা জায়গা নেই। এই ফুটপাত থেকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, গৃহ ও বস্তির সমস্যা। নাগরিক সুস্থ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে উপযুক্ত বাসস্থানের অবশ্যই প্রয়োজন। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। 5 এটা হচ্ছে অপরাধ ও কিশোর অপরাধ। এটা এটা হচ্ছে বাংলাদেশের মানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা। অপরাধ ও কিশোর অপরাধ বলতে কি বুঝি? অপরাধ হচ্ছে মানে আইনকে অমান্য করাই হচ্ছে অপরাধ। একটা হচ্ছে অপরাধ, একটা হচ্ছে কিশোর অপরাধ। অপরাধ কারা করে? একটা আছে যে তোমার প্রাপ্তবয়স্ক, তারা জেনে শুনে বুঝে মানে জেলাসি থেকে একজনের সাথে আরেকজন প্রতিশোধ নেওয়ার জন্য অপরাধ করে, এটা হচ্ছে অপরাধ। আর কিশোর অপরাধ হচ্ছে তোমার এটা যখন সে মানে অপ্রাপ্ত বয়স না, যখন 5 থেকে 13 বছর বা 18 নিচে যাদের বয়স, তাদের মানে হুজুগে একটা কাজ করে ফেলে, মানে অন্যের বুদ্ধিতে তারা এই কাজটা অপরাধ করে। একটা হচ্ছে কিশোর অপরাধ, যখন একটা ছেলে স্কুলে যাওয়ার কথা, যখন সে স্কুলে যেতে পারে না, সে বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত হয়ে যায়। সে মানে যখন সে স্কুলে যাওয়ার কথা, তখন সে বই পুস্তক পায় না, তখন সে খাইতে পায় না, সে স্কুলে যাবে কিভাবে? বাধ্য হয়ে সে জীবন ধারণের জন্য, জীবনের চাহিদা পূরণ করার জন্য সে বিকল্প পথ বেছে নেয়। যেমন এই যে ডাঙা চুরি করা, বিভিন্ন ধরনের কুকাজ করা, মারামারি করা, তার জীবন বাঁচানোর জন্য সে এগুলো পথ বেছে নেয়। কিশোর অপরাধ তাদেরকেই বলবো যে না বুঝে কোনো অপরাধ করে। একটা ছেলেকে বলে যে তুই ওকে মেরে ফেল, সে মেরে ফেললো, যে মারার পরে যে কি হবে সে এটা মানে বিচার করার মতো তার জ্ঞান বুদ্ধি থাকে না, এটা হচ্ছে কিশোর অপরাধ। আর অপরাধ হচ্ছে যে প্রাপ্তবয়স্ক ধারা, যখন জেলাসি থেকে একজনের সাথে আরেকজন হিংসা করে তখন সেটা হচ্ছে কিশোর অপরাধ। আর কিশোর অপরাধ পরে হচ্ছে যে সামাজিক নিরাপত্তাহীনতা। সমাজে বসবাস করতে হলে আমাদের জীবনের জন্য কিছু চাহিদার প্রয়োজন। বাংলাদেশের অধিকাংশ মানুষ সামাজিকভাবে নিরাপদ না। মৌলিক চাহিদাগুলো পূরণ না হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। মৌলমানবিক চাহিদা হচ্ছে তোমার যে যখন সে খাদ্য না খাবে, যখন সে পড়াশোনা করতে পারবে না, তখন সে বিকল্প পথ বেছে নেয় এবং সামাজিকভাবে সে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সামাজিক নিরাপত্তাহীনতা, যেমন অনেকে আছে যে ভিক্ষাবৃত্তি, মানে ভিক্ষাবৃত্তিও সে বেছে নেয়, কারণ সে জীবন ধারণের জন্য সে ভিক্ষা করতেও বাধ্য হয়। সে ভিক্ষা না শুধু, সে সামাজিক বিভিন্ন ধরনের অপকর্মে সে লিপ্ত হয়ে যায়। ঠিক আছে, তারপরে সমাজে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। প্রথম পয়েন্টে ছিল যে অপুষ্টি, দ্বিতীয়টা ছিল স্বাস্থ্যহীনতা, তৃতীয়টা ছিল নিরক্ষরতা, অজ্ঞতা, গৃহ ও বস্তির সমস্যা, পরে অপরাধ ও কিশোর অপরাধ, সর্বশেষ পয়েন্ট হচ্ছে সামাজিক নিরাপত্তাহীনতা। বাংলাদেশের অধিকাংশ মানুষ সামাজিকভাবে নিরাপদ না। মৌলিক চাহিদা পূরণ না হওয়ার ফলে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, যেমন প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধরনের পারিবারিক ভাঙ্গন, রাজনৈতিক বিশৃঙ্খলা, এগুলোর সম্মুখীন হয়ে সে বিপদে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে সামাজিক নিরাপত্তাহীনতা। সর্বশেষ হচ্ছে এই মৌলমানবিক চাহিদাগুলো পূরণ না হলে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই 6টাকে এই জন্য মৌলমানবিক চাহিদা বলা হয়েছে, যেটা আমাদের জীবনের জন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। এখন হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় সময়। এখানে লেখা আছে যে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় সমূহ। প্রথমে হচ্ছে যে অধিক জনসংখ্যা। আমাদের প্রথম এটা ছিল যে চাহিদা কাকে বলে। ঠিক আছে, মৌলমানবিক চাহিদা পূরণের পূরণ না হলে আমাদের বাংলাদেশে বা আমাদের সমাজে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। চাহিদা মূলত হচ্ছে
দুই প্রকার, মৌলিক চাহিদা আর একটা হচ্ছে মানবিক চাহিদা। মৌলিক চাহিদা পূরণ না হলে কী কী সমস্যা হয়? অপুষ্টি, স্বাস্থ্যহীনতা, গৃহ নিরক্ষরতা, অজ্ঞতা, পরে হচ্ছে যে গৃহ বস্তির সমস্যা, অপরাধে কিশোর অপরাধ, চতুর্থ হচ্ছে সামাজিক নিরাপত্তাহীনতা। এটা হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণের অপূরণজনিত সমস্যা। পরে এই প্রশ্নটা দুইটা গেল, একটা হচ্ছে চাহিদা কাকে বলে, চাহিদা অপূরণজনিত। তৃতীয় হচ্ছে বাংলাদেশের মৌলবান চাহিদা পূরণের অন্তরায় সমূহ। অন্তরায় বলতে কি বুঝি? অন্তরায় বলতে আমরা যে বাধাসমূহ, এটা হচ্ছে অন্তরায়। মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় সমূহ। প্রথমে হচ্ছে যে অধিক জনসংখ্যা। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণ সম্ভব না হলে সুখী সমৃদ্ধশীল সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। যখন মৌলমানবিক চাহিদা পূরণ হবে না, তখন সুখী সমৃদ্ধশীল এবং উন্নয়নশীল দেশ কখনো গঠন করা সম্ভব না। তাই বাংলাদেশের মৌলমানবিক চাহিদা অন্তরাসমূহ অবশ্যই আমাদের দূর করতে হবে। মানে অধিক জনসংখ্যা, আমাদের যতটুকু মানে প্রয়োজন, মানে খাদ্য চাহিদা, বস্ত্র বা বাসস্থান বা জমির পরিমাণ, সেই তুলনায় আমাদের লোক সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, লোক সংখ্যা বেশি থাকলে আমাদের চাহিদার পরিমাণও বেশি থাকবে। বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি, এবং প্রতি বছর বাংলাদেশে প্রায় 24 লাখ মানুষ বৃদ্ধি পাচ্ছে। মানুষের বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের গৃহ সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষেরই এই স্বাস্থ্য, গৃহ সমস্যা, সুশিক্ষা তাদেরকে দিতে হবে। জনসংখ্যা বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের বাধা সৃষ্টি করছে। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের জনসংখ্যা একটি বাধা সৃষ্টি করছে, কারণ তারা চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, ফলে আমাদের সুস্থ সুন্দর সামাজিক সমাজ গঠনে করতে পারছে না। এটা হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণের যে প্রতিবন্ধকতা সমূহ বা অন্তরায় সমূহ, যে আমাদের সমাজ উন্নতির দিকে যে আগাইতে হলে যে কি বাধাগুলো আসে বা কি প্রতিবন্ধকতা আসে, সেগুলো প্রথম হচ্ছে অধিক জনসংখ্যা। আর সমাজ পরিবার বা রাষ্ট্র যদি ভালো সুখী সমৃদ্ধ করতে হবে, অবশ্যই আমাদের সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনা অধিক, এবং প্রতি বছর বাংলাদেশে 24 লাখ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 24 লাখ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সব কিছুই মানে জমির পরিমাণ বা তাদের আয়, তাদের ব্যয়, এটা হিসাব করে চলতে হবে। দ্বিতীয় হচ্ছে অনুন্নত কৃষি ব্যবস্থা। অনুন্নত কৃষি ব্যবস্থা। বাংলাদেশের কৃষি ব্যবস্থা অনুন্নত এবং প্রাচীন পদ্ধতি। বাংলাদেশের কৃষি, যে আগে কিন্তু কৃষির উপরে সরকার অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু ইদানিং মানে কৃষি ব্যবস্থা সে একটু অনুন্নত কৃষি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনুন্নত কৃষি ব্যবস্থা। অনুন্নত কৃষি ব্যবস্থার ফলেও আমাদের মৌলমানবিক চাহিদা পূরণ মানে বাধা সৃষ্টি হচ্ছে। আমাদের বাংলাদেশে যদি উন্নত হতে চায় সব দিক দিয়ে, কৃষিক্ষেত্রে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখানে যে প্রাচীন পদ্ধতি, ফলে এদেশে প্রচুর পরিমাণ খাদ্য সমস্যা দেখা দেয়। কৃষি ব্যবস্থার ফলে কিন্তু এদেশে অনেক খাদ্য সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলাদেশে উন্নতি করতে হলে তোমার কৃষি ব্যবস্থার দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সুতরাং অনুন্নত কৃষি ব্যবস্থা বাংলাদেশের মৌলমানের চাহিদা পূরণের বাধা সৃষ্টি করে। এখানে লেখা আছে অনুন্নত কৃষি ব্যবস্থা বাংলাদেশের উন্নয়নে বাধার সৃষ্টি করে। অনুন্নত কৃষি ব্যবস্থা। তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটি হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণের বাধাসমূহ বা প্রতিবন্ধকতা সমূহ। প্রাকৃতিক দুর্যোগ এখন কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, তখন কিন্তু শুধু আমার একার জন্য আসে না, এটা সমস্ত বাংলাদেশের বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মানে একটি ক্ষতির সম্মুখীন হয়। যেমন মনে করে যে ঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, এটা যখন হয় তখন আমার একার জমি নষ্ট হয় না। যখন ঘূর্ণিঝড় আসে, শুধু আমার বাড়ি একা উড়ায় নিয়ে যায় না, বা আমার বাড়িঘর একা নষ্ট করে না।
এর জন্য প্রাকৃতিক দুর্যোগও উন্নয়নে বাধার সৃষ্টি করে। প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। দ্বিতীয় পয়েন্টে ছিল অনুন্নত কৃষি ব্যবস্থা। তৃতীয় ছিল যে প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর বহু সম্পদ বিনষ্ট হয়। এসব প্রাকৃতিক মোকাবেলা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে অজ্ঞতা ও নিরাপত্তা। এটা আগে বলছিলাম, তারপর আবার বলতেছি অজ্ঞতা ও নিরাপত্তা। এখানে 12টা পয়েন্ট আছে। মাথাপিছু আয় কম, রাজনৈতিক অস্থিতিশীলতা, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের একটি মানে মৌলমানবিক চাহিদার প্রতিবন্ধকতা, রাজনৈতিক অস্থিতিশীলতা। আচ্ছা, আজকে তাহলে তোমাদের চাহিদা কাকে বলে, চাহিদা কত প্রকার, মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা এবং মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায়সমূহ এখানে আছে রাজনৈতিক অস্থিতিশীলতা, মাথাপিছু আয় কম, সম্পদের স্বল্পতা, আর হচ্ছে যে বেকার সমস্যাও কিন্তু আমাদের সমাজে একটি মারাত্মক সমস্যা। কারণ তারা পড়াশোনা করে যখন সে বেকার থাকে বা কর্ম পায় না, তখন সে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মে সে লিপ্ত হয়ে যায়। কারণ সে পড়াশোনা করে, একটা ছেলে কখনো চায় না সে বেকার থাকুক বা সামাজিকভাবে সে মাথা নিচু করে চলুক। এটাও কিন্তু আমাদের সরকারের একটি মানে মৌলমানবিক চাহিদার থেকে একটি কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। বেকার তাহলে সমাজ কিছুটা হলেও বেকার সমস্যা লাঘব হবে। তারপর হচ্ছে সম্পদের অসম বন্টন। সম্পদের অসম বন্টন বলতে আমরা কি বুঝি? এখানে মনে করেন যে অনেক রাজনৈতিক ব্যক্তি মানে কাশ জমি যেখানে আছে, এখানে দেখবা যে যাদের ক্ষমতা আছে বা যারা রাজনৈতিক দাপট আছে, তারা কিন্তু কাশ জমি বা পতিত জমি তারা দখল করে নিয়ে যায়। আর যারা গরিব দারিদ্র, তাদেরকে কিন্তু এই সম্পদ থেকে তারা বঞ্চিত করে। যার ফলে সে সম্পদের এই সুযোগটুকু পায় না। আর যে ধনী সে এই সুযোগটা পায়, আর যে গরিব সে এইটুকু পায় না। সে দিন দিনে তার অবস্থা আরও খারাপের দিকে ধাবিত হচ্ছে। পরে হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থা। এদেশে ধর্মঘট হরতাল এগুলো থাকে, যার কোনো সেশন জটের কারণে ছেলেমেয়েরা তাদের ঠিক সময়ে পরীক্ষা দিতে পারে না। ঠিক সময় পরীক্ষা না দিতে পারায় তারা বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের চিন্তায় তারা পড়াশোনা ব্যাঘাত ঘটে। তারপরে হচ্ছে যে এখানে লেগে আছে যে কুটির শিল্প স্থাপন কুটির শিল্প বলতে আমরা কি বুঝি? কুটির শিল্প হচ্ছে যে আগে কিন্তু আমরা এই যে তাঁতের কাপড় বা বিভিন্ন ধরনের মাটির বাসন টাসন এগুলো নিজে তৈরি করতো, কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে। এখন বিলুপ্তি হওয়ার ফলে তারা কি কর্মহীনতা হয়ে পড়ছে। কারণ তাদের আয়ের যে একটা পথ ছিল, তারা বিভিন্ন ধরনের কাপড় বুনতো, মাটির জিনিস বানাইতো, তারা এগুলো করে তাদের কিছুটা হলেও চাহিদা পূরণ করতো। কিন্তু এগুলো না হওয়ার ফলে তারা বেকার হয়ে পড়ছে, যার কারণে মৌলমানবিক চাহিদা পূরণে তারা কিছুটা ব্যাঘাত করছে। তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে দুর্নীতি। ঠিক আছে, এটা হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায়সমূহ। দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপরে তোমার সম্পদের অসম বন্টন, অজ্ঞতা, নিরক্ষরতা, এগুলো হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায়সমূহ। ঠিক আছে, এইগুলো তোমরা পড়বা। আজকের পর্যন্ত এই পর্যন্তই তোমাদের পড়াবো। আগামী ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।